আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপরে ক্রমাগত চরম হুমকি একের পর এক দিতে থাকার পর এখন পর্যন্ত তিনি আর হামলা করেননি এবং গত ২৪ ঘন্টায় যে সাজ একটা যুদ্ধ অবস্থা বা উত্তেজনা ছড়িয়ে পড়েছিল, আ তা সত্ত্বেও তিনি হামলা করেননি। তো এখানে যে কথাগুলো গত ২৪ ঘন্টা ধরে বলা হচ্ছিল যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সকল ধরনের আলোচনার যে লাইনটা ছিল সেটা ডিসকাশনের লাইনটা কাট অফ হয়ে গিয়েছে। সৌদি আরব এবং কাতারের বিমান ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনাদের সরে যাবার বা নিরাপদ স্থানে চলে যাবার নির্দেশ দেওয়া হয়েছে এবং ইরানে অবস্থিত ইউরোপীয় নাগরিক এবং মার্কিন নাগরিক তাদেরকে ইরান ত্যাগের একটা নির্দেশনা দেওয়া হয়েছে। ইসরায়েল সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বা সতর্ক অবস্থায় রয়েছে। পেন্টাগনের সামরিক কর্মকর্তারা ডোনাল্ড ট্রাম্পের সাথে হোয়াইট হাউসে দফায় দফায় বৈঠক করছেন এবং একাধিক প্ল্যান তার সামনে পেশ করছেন কিভাবে হামলা করা যাবে। এই ধরনের খবরগুলো ছড়াচ্ছিল এবং ইরানও দেখা গেল যে তারাও পাল্টা পদক্ষেপ নিচ্ছে এবং সামরিক বাহিনীকে সম্পূর্ণ যুদ্ধ অবস্থায় প্রস্তুত রেখেছে। এয়ারলাইন্সগুলো বন্ধ করে দিয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি সুর নরম করেছেন এবং তিনি এখন ভিন্ন কথাবার্তা বলছেন। ওদিকে ইরানও তার অবস্থানটা পাল্টেছে এবং এয়ারলাইন্সগুলো খুলে দিয়েছে এবং পুরো দেশকে তারা একটা নিরাপত্তা চাদরে তারা ঘিরে রেখেছে ইরানি সিকিউরিটি ফোর্স এবং ইরানে আর কোনো বিক্ষোভ গত ৭২ ঘন্টায় বা ৯৬ ঘন্টায় হয়নি। তো ডোনাল্ড ট্রাম্প এখন বলছেন যে খুব একটা সুখবর পাওয়া গেছে যে ইরানের পক্ষ থেকে আর হত্যাযজ্ঞ চালানো হচ্ছে না, কাউকে ফাঁসি দেওয়া হচ্ছে না। যারা বিক্ষোভ করেছিল তাদেরকে আটক করে যে রাখা হয়েছিল তাদের আর বিচার করা হচ্ছে না। তো এভাবে ডোনাল্ড ট্রাম্প বোঝাতে চাইলেন যে তিনি আগের অবস্থান থেকে সরে আসছেন এবং এই যে ইরান বিক্ষোভকারীদের বিচার করছে না, এটা ডোনাল্ড ট্রাম্পের জন্য একটা মুখ রক্ষার পথ হয়েছে বা একটা স্কেপ রুট হয়েছে। তো এখন ইরানও বলছে যে তারা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইরানের যোগাযোগ হচ্ছে এবং তারা এই যে সমস্ত বিক্ষোভকারীদের আটক করা হয়েছে তাদেরকে চরম শাস্তি দিচ্ছে না বা তাদেরকে ফাঁসি দেওয়া হবে না, এরকম একটা স্টেটমেন্ট ইরানের পররাষ্ট্রমন্ত্রী দিয়েছেন। তবে এসব সত্ত্বেও এই যুদ্ধ উত্তেজনাটা এখনও পুরোপুরি থামেনি। যে কোনো সময় আবার যুদ্ধ হতে পারে এবং ডোনাল্ড ট্রাম্প যে কোনো সময় হামলা করতে পারেন। তো এটার মূল কারণটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প তার নিজের কথায় স্থির থাকেন না। তিনি সকালে একটা বলেন এবং বিকালে আরেকটা বলেন। এটাই তার স্টাইল। তিনি মূলত বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলে তিনি বিভ্রান্ত করেন। তো এর আগে ২০২৫ সালের জুনে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যখন ইরানের উপরে হামলা করেছিল, তো ঠিক ওই সময়েও কিন্তু ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় এসেছিলেন ২০২৫ সালের ২০ জানুয়ারি তিনি যখন দায়িত্ব গ্রহণ করেছিলেন, তখন থেকে কিন্তু ইরানের সঙ্গে একটা গোপন আলোচনা চলছিল। এই আলোচনাগুলো কখনো কাতার, কখনো ওমান এসব দেশে অনুষ্ঠিত হচ্ছিল। একটা যুক্তরাষ্ট্রের সাথে ইরানের সম্পর্ক উষ্ণ করবার ক্ষেত্রে বা বোঝাপড়াটা করবার ক্ষেত্রে। কিন্তু এই আলোচনার মধ্যেই ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সমর্থনে ইরানের উপরে হামলা করেন। তো অবশ্য তখন ডোনাল্ড ট্রাম্প একটা অজুহাত দিয়েছিলেন যে হামলাটা তিনি করেননি, মূলত ইসরায়েল হামলাটা চালিয়েছে বা ইসরায়েল উদ্বুদ্ধ করেছে। এরকম একটা অভিযোগ তিনি পেশ করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তো এখন কথা হলো এই যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন এই কেন হামলা করতে দ্বিধাগ্রস্ত বা তিনি পিছু হটলেন, ইরানে কেন তিনি হামলা করছেন না। তো এই বিষয়গুলো এখন আলোচনায় রয়েছে এবং বিভিন্নভাবে বিশ্লেষকরা এগুলো বিশ্লেষণ করছেন। তো এখানে যে পয়েন্টগুলো এসেছে যে ডোনাল্ড ট্রাম্প কেন পিছু হটলেন বা তিনি কেন ইরানে হামলার ক্ষেত্রে ভীষণ দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছেন, তার অন্যতম কারণ হলো যে ডোনাল্ড ট্রাম্প এখনও যুক্তরাষ্ট্র বা তার লক্ষ্য, উদ্দেশ্য এবং কৌশল সুনির্দিষ্টভাবে এটা নির্ধারণ করতে পারেনি যে আসলে কি করতে হবে এবং লক্ষ্য, উদ্দেশ্য এবং কৌশলটা কী। তো ডোনাল্ড ট্রাম্পের এখানে প্রধান যে উদ্দেশ্য ছিল সেটি হচ্ছে যে খামেনি সরকারকে ইরানের শাসন ক্ষমতা থেকে হটিয়ে সেখানে একটু মার্কিন অনুগত একটা পুতুল সরকার প্রতিষ্ঠা করা। তো ১৯৭৯ সাল থেকেই যুক্তরাষ্ট্র এটা চেষ্টা করে যাচ্ছে অর্থনৈতিক অবরোধ এবং নানান ধরনের অন্তর্ঘাতমূলক তৎপরতা চালিয়ে। তো এখন যদি অনুগত সরকার ইরানে প্রতিষ্ঠিত হতে পারে তাহলে ইরানের তেল খনিগুলো যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর সাথে ব্যবসা হবে বা যুক্তরাষ্ট্রের আংশিক বা পূর্ণ দখলে যাবে এবং জ্বালানি তেল ছাড়াও ইরানে প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ রয়েছে। তো এইসব কারণেই একটা যুক্তরাষ্ট্রের খুব সুনির্দিষ্ট একটা নজর রয়েছে ইরানের উপরে যে এই খামেনি সরকারকে হটিয়ে সেখানে তাদের একটা পুতুল সরকার বসানো। কিন্তু
এই খামেনি সরকারকে সরানোটা মোটেও এটা সহজসাধ্য নয় বা খুব একটা কঠিন কাজ। এবং এর কারণ হচ্ছে যে কয়েক স্তর পর্যন্ত ইরানের এই ইসলামী বিপ্লবী সরকারের ক্ষমতাটা বিস্তৃত। ঠিক একজন কোনো ব্যক্তিকেন্দ্রিক নয় যে তাকে হটিয়ে দিলেই ইরানের শাসনভারটা যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আসবে। তো এছাড়া আরও একটা যুক্তরাষ্ট্রের দ্বিধা রয়েছে বা ডোনাল্ড ট্রাম্পের দ্বিধা রয়েছে যে খামেনি সরকারকে উৎখাত করার পরে কে ক্ষমতায় বসবে বা কারা তাদের পুতুল সরকার হবে। তো ইরানে কোনো বিরোধী দলীয় নেতা নাই বা খুব একটা উল্লেখযোগ্য কোনো ফিগার নাই যে রেজা শাহ পাহলভিকে বলা হয় তিনি যুক্তরাষ্ট্রের প্রবাসী এবং তার কোনো গ্রহণযোগ্য নাই। এখন এই ডোনাল্ড ট্রাম্প যেভাবে চিন্তা করেছিলেন যে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর মতো অপহরণ করে সেখানে রিজিম চেঞ্জ করবেন, সেটা ইরানের ক্ষেত্রে সম্ভব আর তিনি মনে করছেন না। তো ভেনিজুয়েলায় যে জিনিসটা হয়েছিল, ভেনিজুয়েলার সেনাবাহিনী এটা যুক্তরাষ্ট্রের সাথে সহযোগিতা করেছে এবং মাদুরোকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিয়েছে। কিন্তু ইরানে এখন পর্যন্ত দেখা গেল যে সেনাবাহিনীতে এই ধরনের কোনো বিশ্বাসঘাতক যুক্তরাষ্ট্র খুঁজে পায়নি। এটার প্রমাণ আমরা দেখলাম যে গত 2 সপ্তাহ জুড়ে যে বিক্ষোভ হলো, সেই বিক্ষোভে দমনের ক্ষেত্রে সেনাবাহিনী যেরকম ভূমিকা পালন করেছে এবং রেড লাইন টেনে দিয়েছিল এবং বারবার সেনাবাহিনী বিবৃতির মাধ্যমে তারা খামেনি সরকারের পাশে ছিল, এটা প্রমাণিত হয়েছে। তো এমতো অবস্থায় ডোনাল্ড ট্রাম্পের যিনি কৌশল নিতে পারেন এখন যে যখন বা যেদিন বা কোনো এক যুগে বা কোনো এক কালে বা যেই মুহূর্তে তিনি ইরানের সেনাবাহিনীকে হাত করতে পারবেন বা কোনো বিশ্বাসঘাতক খুঁজে পাবেন, তখন হয়তো তিনি একটা হামলা করে বসতে পারেন। তো এটার জন্য ডোনাল্ড ট্রাম্প এই সুযোগের জন্য তাকে অপেক্ষা করতে হবে এবং এই সুযোগ এবং ঠিক কাকে যুক্তরাষ্ট্র বা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসাতে চায় ইরানে, সেটা নির্ধারিত না হওয়া পর্যন্ত শুধু এ ধরনের হামলা করে যুক্তরাষ্ট্রের কোনো লাভ হবে না বা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এতে কোনো লাভ নেই। তো ইরানে হামলার ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের জন্য সবচেয়ে যে উনি যে দ্বিধাগ্রস্ত করছেন যে করবেন কি করবেন না বা তিনি ভয় পাচ্ছেন বা তিনি এই পিছু হটে এসেছেন, তো এইগুলোর মধ্যে কতগুলো ফ্যাক্টর রয়েছে। তার প্রধানতম ফ্যাক্টর হলো যে ইরানের যুদ্ধ সক্ষমতা। তো এখানে যে উদাহরণটা দেওয়া যায় যে 2025 সালের জুনে যে যুদ্ধ হয়েছিল তখন ইরান কিন্তু বেশ পাল্টা ইসরায়েলকে জবাব দিয়েছিল, ইসরায়েলেরও ভীষণ ক্ষয়ক্ষতি হয়েছিল। তো ইরানের যুদ্ধ সক্ষমতায় এটা একটা মূল কারণ ডোনাল্ড ট্রাম্পের পিছু হটে আসার। এছাড়া আরও একটি জিনিস লক্ষণীয় যে ইরানে যখনই কোনো বিদেশি আক্রমণ হয় তখন ইরানিরা ঐক্যবদ্ধ হয়ে যায় এবং তারা তাদের নিজেদের বিভেদগুলো কমিয়ে আনে। এই বিক্ষোভেও সেটাই দেখা গিয়েছিল যে অনেক বিক্ষোভকারী পরবর্তীতে টিভি চ্যানেলগুলোকে সাক্ষাৎকার দিয়েছেন, পত্রপত্রিকায় দিয়েছেন, গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। তো তারা বলছেন যে তারা কোনোভাবেই এটা আমাদের ইন্টারনাল প্রবলেম, অভ্যন্তরীণ প্রবলেম, আমরা একটা অর্থনৈতিক কারণে সরকারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি, কিন্তু এই সুযোগে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের কোনো আক্রমণ বা হামলা বা তাদের হস্তক্ষেপ আমরা মেনে নিব না। তো এটা থেকে স্পষ্ট হয় যে বিদেশি কোনো আক্রমণ হতে গেলে ইরানিরা আরও বেশি ঐক্যবদ্ধ হয়। তো ইরানের হামলার ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের সামনে আরও কতগুলো বাধা রয়েছে। এদের মধ্যে অন্যতম আরেকটি প্রধান বাধা হলো চীন এবং রাশিয়া। তো আমরা গত 2 সপ্তাহ যাবৎ দেখতে পাচ্ছি, বিশেষ করে গত 72 ঘন্টায় দেখতে পাচ্ছি যে চীন এবং রাশিয়া খুব দৃঢ়ভাবে ইরানের পাশে দাঁড়িয়েছে এবং প্রকাশ্য ঘোষণা দিচ্ছে। তো এটার অনেকগুলো কারণ রয়েছে, অর্থনৈতিক কারণ রয়েছে, সামরিক কারণ রয়েছে। তো ধারণা করা হচ্ছে যে এই চীন এবং রাশিয়া গত 2025 সালের জুনে যখন ইরান আক্রান্ত হলো, এরপর ইরানের আহ্বানে সাড়া দিয়ে চীন এবং রাশিয়া ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ধ্বংসের সক্ষমতা এবং এই বিমানগুলো যে এসে হামলা করে সে সম্পর্কে আগেভাগে একটা আর্লি ওয়ার্নিং, পূর্ব থেকে একটা সতর্কতা, এই ধরনের যে যুদ্ধ সরঞ্জামগুলো রয়েছে, প্রতিরক্ষা সরঞ্জাম, সেগুলো ইরানকে সরবরাহ করেছে। তো যার ফলে এখন এই মার্কিন যুক্তরাষ্ট্র বা ডোনাল্ড ট্রাম্প ইরানের উপরে হামলা করতে গিয়ে তিনি ভয় পাচ্ছেন বা সন্দেহ করছেন যে এই ইলেকট্রনিক ওয়ারফেয়ার, এই সরঞ্জামগুলো যদি ইরান পেয়ে যায় তাহলে ইরান খুব শক্তভাবে একটা যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে পারবে বা পাঞ্জা লড়তে পারবে। তো এটা একটা ডোনাল্ড ট্রাম্পের জন্য একটা চিন্তার বিষয়। তো চীন এবং রাশিয়া যদি সত্যিই এই প্রযুক্তিগুলো, ইলেকট্রনিক ওয়ারফেয়ারের সরঞ্জামগুলো ইরানকে সরবরাহ করে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র হামলা করলে এই যুদ্ধটা অনেক দীর্ঘায়িত হবে। আর যুদ্ধ যত দীর্ঘ হবে যুক্তরাষ্ট্রের জন্য যুদ্ধ ব্যয় ততই বেড়ে যাবে এবং যুক্তরাষ্ট্রের এখন সেই সক্ষমতা নাই যে সে বিপুল পরিমাণ যুদ্ধ ব্যয় করবে এবং ডোনাল্ড ট্রাম্প এটা চান না। তো এবারের এই যুদ্ধ উত্তেজনার আরও একটা লক্ষণীয় দিক ছিল মুসলিম কান্ট্রিগুলো, বিশেষ করে সৌদি আরব, কাতার,
দেন তুরস্ক, পাকিস্তান, এরা যথেষ্ট তৎপর ছিল এবং এখনও রয়েছে এবং এরা সমঝোতার কথা বলছে, ডোনাল্ড ট্রাম্পকে নিবৃত্ত করার কথা বলছে। সৌদি আরবকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে তাদের আকাশের স্পেসটা ব্যবহার করতে দিবে না। তো এরা আসলে প্রকাশ্যে ইরানের প্রতি সমর্থন জানিয়েছে এবং দফায় দফায় তাদের মতো যোগাযোগ হচ্ছে। তো তাহলে সেই ২০০১ সাল এবং ২০০৩ সালে যুক্তরাষ্ট্র এবং তৎকালীন প্রেসিডেন্ট জর্জ বুশ জুনিয়র যেভাবে ইরাক এবং আফগানিস্তান হামলা করেছিল, ঠিক সেরকম সমর্থনগুলো তখন মুসলিম দেশগুলো এবং সারা ওয়ার্ল্ড যুক্তরাষ্ট্রের পাশে ছিল। তো যুক্তরাষ্ট্র এই ক্ষেত্রে বা ডোনাল্ড ট্রাম্প আদৌ এইসব পৃথিবীর নানান দেশের ইউরোপিয়ান কিছু দেশ ছাড়া সমর্থন পাচ্ছেন না। তো এইটা ডোনাল্ড ট্রাম্পের জন্য একটা মাথা ব্যথার বা চিন্তার একটা বড় কারণ। সুতরাং এসব মুসলিম দেশগুলোর যদি সমর্থন না থাকে তাহলে ডোনাল্ড ট্রাম্পের জন্য এটা একটা বিব্রতকর পরিস্থিতি। এইদিকে আমরা দেখতে পাচ্ছি যে সর্বশেষ ২৪ ঘন্টায় ভারতও তৎপর হয়েছে। ভারতের সাথে ইরানের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে দীর্ঘদিন থেকে। তো ইরানের পররাষ্ট্রমন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছেন এবং দুজনের যে বিবৃতি বা যে ভাষ্যগুলো এসেছে সেটাও যুক্তরাষ্ট্রের বিপক্ষে যাচ্ছে। তো এই যে সারা পৃথিবী যুক্তরাষ্ট্রের বিপক্ষে যাচ্ছে, সেক্ষেত্রে তাহলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা যুক্তরাষ্ট্র কী করবেন? তো এর উত্তর হলো যে তিনি কি হামলা করতে যাবেন কিনা। তো এর সহজ উত্তর হলো ডোনাল্ড ট্রাম্প হামলা নাও করতে পারেন। এই চান্সটা এর আগেও আমি এক ভিডিওতে বলেছিলাম যে 50-50 রয়েছে। তো এখানে একটা জিনিস মনে রাখা দরকার যে ডোনাল্ড ট্রাম্প মূলত যুদ্ধের চেয়ে তিনি অর্থনৈতিক লাভটা বেশি দেখেন। যুদ্ধ তিনি তখনই করতে চান যখন সেখানে কিছু অর্থনৈতিক লাভ আছে, আর যুদ্ধ করার মাধ্যমে কোনো অর্থনৈতিক লাভ আসবে না। তো ডোনাল্ড ট্রাম্পের মূল যে একটা কৌশল তিনি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদ লাভের পর বারবার দেখাচ্ছেন, সেটা হচ্ছে ভয় দেখিয়ে, তার মূল কৌশল হচ্ছে ভয় দেখানো এবং ভয় দেখিয়ে তিনি বাণিজ্যিক সুবিধা লাভ করেন এবং এটা বহুবার গত প্রায় ১ বছর পার হয়ে গেছে তিনি প্রেসিডেন্ট থাকার পর এই কাজটা করেছেন। তো এই কারণেই এখন যে পরিস্থিতিটা সর্বশেষ দাঁড়িয়েছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভবত ইরানের সাথে গোপনে আবার আলোচনাটা শুরু করবেন বা এখনও সেই আলোচনাটা অব্যাহত রয়েছে। দুই পক্ষের কূটনীতিকদের ভাষ্য থেকে এটা বারবার ফুটে উঠছে গত ২৪ ঘন্টায়। তো এখানে আলোচনার যে বিষয়টি হতে পারে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করার জন্য একটা চাপ দেওয়া হতে পারে বা এই প্রস্তাবটা রাখা হতে পারে, বিনিময়ে অর্থনৈতিক নিষেধাজ্ঞা এটা প্রত্যাহার করে নেওয়া হবে যাতে ইরান যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে পারে এবং যুক্তরাষ্ট্র তাতে লাভবান হতে পারে। তো এটাতে ইরান হয়তো রাজি হবে পারমাণবিক যে কর্মসূচি আছে সেটা স্থগিত রাখতে বা সেটা একটা সীমাবদ্ধ জায়গায় রাখতে, যেটার অবস্থান ইরান আগেও ছিল। সে বারবার আয়াতুল্লাহ খামেনির একটা ফতোয়া ইরান প্রচার করে থাকে যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। কিন্তু ইরান একটা ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে কখনোই ছাড় দেবে না, সেটা হচ্ছে তার ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি, দূরপাল্লার যেগুলো রয়েছে। কারণ ইরান মনে করে যে এটার মাধ্যমে একমাত্র ইসরায়েলকে হামলা করা সম্ভব এবং এই সক্ষমতাটা সে যদি ছেড়ে দেয় বা ত্যাগ করে তাহলে ইসরায়েলের হামলা থেকে ইরানের সার্বভৌমত্ব কখনোই রক্ষা পাবে না। সুতরাং এটা ছাড়া ইরান বাদবাকিগুলোতে হয়তো যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসলে ছাড় দিবে। তো এখন যে পরিস্থিতিটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প হয়তো মুখ রক্ষার জন্য, কেননা গত ২ সপ্তাহ ধরে তিনি অনেক কথার ফুলঝুরি ছুটিয়েছেন। তো সেই মুখ রক্ষার জন্য তিনি হয়তো ইরানের সুনির্দিষ্ট কতগুলো টার্গেটে হামলা করতে পারেন, নিরাপত্তা বাহিনীর কোনো সদর দপ্তরে বা নিরাপত্তা বাহিনীর প্রধানদের উপরে হামলা করতে পারেন যারা বিক্ষোভ দমনের সাথে জড়িত ছিল। এই কাজটা করতে পারেন, যেমনটা ২০২০ সালে কাসেম সোলাইমানিকে যুক্তরাষ্ট্র ইরাকে হত্যা করেছিল। কিন্তু এক্ষেত্রে এখন সমস্যা হলো যে ইরান কিভাবে প্রতিক্রিয়া জানাবে। তো ইরান যেভাবে এখন দাবি করছে যে সে অতীতের তুলনায়, বিশেষ করে ২০২৫ সালের জুনে ওই ইসরায়েলের সাথে যুদ্ধের ১২ দিনের যুদ্ধে যে পরিস্থিতিতে ছিল তার চেয়েও এখন ইরান অনেক শক্তিশালী, তার প্রতিরক্ষাটা মজবুত করেছে, মিসাইল ভান্ডারটা মজবুত করেছে। তো সুতরাং ইরান যদি আরও শক্তিশালী হয়ে থাকে তাহলে যুক্তরাষ্ট্র যে কোনো জায়গায় সুনির্দিষ্ট টার্গেটে হামলা করলেও ইরান তার একটা পাল্টা জবাব দেবে এবং তখন একটা পূর্ণাঙ্গ যুদ্ধ বাঁধতে পারে। আর যদি পূর্ণাঙ্গ যুদ্ধ বেঁধে যায় এক্ষেত্রে চীন এবং রাশিয়া মদদ দেবে এবং তারা এই বড় দুটো দেশ যুক্তরাষ্ট্রকেও একটা যুদ্ধের ফাঁদে ফেলতে পারে এবং তাহলে এই ডোনাল্ড ট্রাম্প যে স্লোগান নিয়ে ক্ষমতায় এসেছিলেন মেক আমেরিকা গ্রেট এগেন, সেটা ব্যাহত হবে। তো সুতরাং এই ডোনাল্ড ট্রাম্প এসব কারণেই তিনি পিছু হটছেন, ইরান আক্রমণ থেকে আলোচনার কথা এখন বলছেন এবং তিনি যথেষ্ট দ্বিধাগ্রস্ত রয়েছেন এই যুদ্ধ তিনি করবেন কিনা।
তো এখানে আর একটা কথা বলার দরকার যে ইরানের ক্ষেত্রে যে বেশ কিছু সুবিধা রয়েছে যুদ্ধ করার ক্ষেত্রে বা নিজেকে টিকে রাখার ক্ষেত্রে। তো এখানে ভৌগোলিকভাবে একটা সুবিধা রয়েছে। ইরানের ভূমিটা অনেক পাহাড় পর্বতময়, বিশাল একটা আয়তনের এলাকা। ভৌগোলিকভাবে একদিকে কাস্পিয়ান সাগর রয়েছে, আরেকদিকে উপসাগর রয়েছে। আশেপাশে উপসাগরীয় অঞ্চলে আবার মার্কিন বিমান ঘাঁটিগুলো রয়েছে, সেখানে ইরান হামলা করতে পারে। আর ইরানের যে ভৌগোলিক বর্ডারটা 7টা দেশের সাথে, পাকিস্তান রয়েছে, আফগানিস্তান রয়েছে, তুরস্ক রয়েছে, আজারবাইজান রয়েছে, তুর্কমেনিস্তান রয়েছে, ইরাক রয়েছে, আর্মেনিয়া রয়েছে। আর্মেনিয়া একটা খ্রিস্টান দেশ হলেও ইরানের সাথে খুবই চমৎকার সম্পর্ক রয়েছে। এছাড়া ইরান ব্রিক্সের সদস্য, এসসিওর সদস্য, এবং এগুলি সবই চীনের নেতৃত্বাধীন প্রতিষ্ঠান, এবং ব্রিক্স নিয়ে চীনের অনেক বড় স্বপ্ন। তো এটা ইরানকে এজন্য চীন আলাদাভাবে প্রাধান্য দেয়। ইরান একটা প্রাকৃতিক সম্পদে খুব ভরপুর একটা দেশ। যে কোনো দেশের সাথে ব্যবসা বাণিজ্য করে সে প্রাকৃতিক সম্পদগুলো বিনিময় করতে পারে। ইরানের আয়তনটা বিরাট একটা দেশ, 16.5 লাখ বর্গ কিলোমিটার আয়তনের একটা দেশ, এবং এর লোকসংখ্যাও প্রচুর, প্রায় 10 কোটির কাছে লোকসংখ্যা, 10 কোটির কাছাকাছি, এবং তাদের সিংহভাগ হলেন শিয়া জনগোষ্ঠীর লোক। এই শিয়া জনগোষ্ঠীর লোক ভীষণ তারা ক্রেজি এবং আত্মত্যাগ, যুদ্ধ করতে পারে এবং জীবন বিলিয়ে দিতে পারে। তো পৃথিবীর খুব বড় একটা মানে যোদ্ধা জাতি হলো এই শিয়া জনগোষ্ঠীর লোকজন, তারা আত্মত্যাগ করতে পারে। ইরানের একটা বিরাট সেনাবাহিনী রয়েছে, এবং এই সেনাবাহিনীটা যুদ্ধ অভ্যস্ত। তারা বহুবার যুদ্ধ করেছে, 1980-র দশকে ইরাকের সাথে যুদ্ধ করেছে, আইএসের বিরুদ্ধে লড়াই করেছে 2003 থেকে 2010 সাল পর্যন্ত, সিরিয়ায়, লেবাননে, ইয়েমেনে, এসব জায়গায় 2011 থেকে 2024 সাল পর্যন্ত লড়াই করেছে। ইয়েমেনে তাদের একটা শক্তিশালী বাহিনী রয়েছে, হুতি বাহিনী। লেবাননে আমরা সবাই জানি হেজবুল্লাহ বাহিনী রয়েছে। তো এটা ছাড়াও ইরান কিন্তু চীন এবং রাশিয়ার সাথে দফায় দফায় জয়েন্ট মিলিটারি ড্রিল করে বা ওয়ার গেম খেলে, বা এই সামরিক মহড়াগুলো অনুষ্ঠিত হয়। তো ইরানের খুবই একটা শক্তিশালী সেনাবাহিনী, জনগোষ্ঠীও সাহসী। আর এই যে ইরানের শিয়ার যে জনগোষ্ঠী, তারা ইরাকে সংখ্যাগরিষ্ঠ, পাকিস্তানে 25 থেকে 30% আছে। তো যদি যুক্তরাষ্ট্র একটা যুদ্ধ চাপিয়ে দেয়, এই সমস্ত পৃথিবীর শিয়া জনগোষ্ঠীর লোকজন কিন্তু ফুঁসে উঠবে, এবং যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে তারা হামলা চালাতে পিছু পা হবে না। সুতরাং ডোনাল্ড ট্রাম্প তিনি যে একেবারে ভেবেছেন যে যুক্তরাষ্ট্র ইরানকে হামলা করে উপড়ে ফেলবেন, সেটা সম্ভব হবে না, এবং এই সম্ভাবনা নাই দেখেই ডোনাল্ড ট্রাম্প ভীষণভাবে দ্বিধাগ্রস্ত, এবং তিনি এই ইরান আক্রমণ থেকে পিছু হচ্ছেন। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।